এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনাকে ঠিক চিনতে পারছি না, কিন্তু তাও বলছি আমার মাথাটা খুব জ্বলছে। মনে হচ্ছে যেন খুব গরম কিছুতে ধরে রাখা হয়েছে, আর শরীরটাও খুব ব্যথা করছে, যেন ভেতর থেকে কেউ আঘাত করছে বারবার। কোহলির কণ্ঠে এমন অসহায়তা যে আবরারের বুকটা মোচড় দিয়ে উঠল। সে কোহলিকে আরো শক্ত করে ধরল, তারপর বলল, কিচ্ছু হবে না তোমার, আমি সব ঠিক করে দেব। এখন একটু ঘুমানোর চেষ্টা করো যান, ঘুমালে ভালো লাগবে। কোহলি কোনো উত্তর দিল না। চোখ বন্ধ করে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার শরীরের প্রতিটা কাঁপুনি আবরারের বুকের ভেতর বিদ্ধ হচ্ছিল তীরের মতো ধারালো যন্ত্রণাদায়ক। বিশেষ করে সে একটি বাক্য, আমি আপনাকে চিনতে পারছি না। আবরারের মনে গেঁথে গেল যেন কারো ছোড়া শীতল ধাতব কিছু। একসময় সে টের পেল কোহলির কান্না থেমে যাচ্ছে, শরীরটা আলতো হয়ে এসেছে, নিঃশ্বাস একটু ভারী, ধীরে মানে ও ঘুমিয়ে পড়েছে। আবরার খুব সাবধানে কোহলিকে কোলে থেকে নামিয়ে ব্যাডে শুয়ে দিল, চাদর টেনে দিল তার গায়ের উপর। কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল, শুধু কোহলির কপালের কাছে দাপ করে ওঠা নিঃশ্বাস দেখছিল। তারপর সে ওর হাতটা নিজের হাতে নিল, ধীরে খুব ধীরে আঙুলগুলো চাপ দিয়ে ফিসফিস করে বলল, পাখি, যার কারণে তুমি এতটা কষ্ট পাচ্ছ তাকে আমি ছাড়বো না। তার তার জীবন আমি শেষ করে দেব। তোমাকে যে যন্ত্রণা দিয়েছে ঠিক সেই ব্যথা তাকে সহ্য করতে হবে। শব্দগুলো ঠান্ডা অটল অবিচল প্রতিজ্ঞার মতো। শেষবারের মতো কোহলির চেহারার দিকে তাকিয়ে আবরার উঠে দাঁড়ালো। তার চোখে এখন ভয় নেই, রাগ নেই, বরং একটি গভীর হিসেবেই। রুমের দরজা আস্তে খুলে বেরিয়ে গেল সে। কোহলি ঘুমন্ত অবস্থায়ও যেন একটু কেঁপে উঠল, আর রুমটিতে রয়ে গেল শুধু তার নিঃশ্বাসের শব্দ আর আবরারের রেখে যাওয়া প্রতিজ্ঞার ভারী ছায়া। গোডাউনের ভেতরে আলো কম, একটা মাত্র বাল্ব মাথার উপরেই দুলছে, যেন প্রতিটা দুলনিতে পরিবেশটা আরো ভয়ঙ্কর করে তুলছে। দেয়ালের কোনায় ছায়া জমে আছে, আর বাতাসে শুকনো ধুলোর গন্ধ। ফাহিমকে মাঝখানে একটা কাঠের চেয়ারে বসানো হয়েছে, হাত পা বাঁধা নয়, তবু যেন সে এখানকার রাজা। কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, মুখে এক অদ্ভুত উদাসীন হাসি। আবরার প্রবেশ করতেই ফাহিম চোখ তুলে তাকালো, তারপর খুব ধীরে একটা বাঁকা হাসি দিল। অপরাধের নয়, যেন কারো গোপন জুইয়ের হাসি। এই হাসিটাই আবরারের মাথায় আগুন ধরে দিল। সে এক মুহূর্ত অপচয় করলো না, দ্রুত এগিয়ে গিয়ে ফাহিমের সামনে দাঁড়ালো, তারপর ঝটকা দিয়ে তার মুখ বরাবর একটা সজোরে আঘাত করলো। ফাহিমের মাথা একটু কেঁপে গেল, ঠোঁটের পাশে হালকা রক্ত রেখা ফুটলো। সামান্য কোনো গ্রাফিক নয়, কিন্তু আশ্চর্যজনকভাবে ফাহিম আবারও হাসলো, আর সেই হাসিটা এবার যেন আবরারের বুকের মধ্যে কাটা বিঁধে দিল। আবরার এবার ফাহিমের কলার চেপে ধরে দাঁড় করালো, তার কণ্ঠে থরথর করছে রাগে, যন্ত্রণায়, অসহায়তায়। তারপর রাগে কণ্ঠে বলল, বল, আমার পাখিকে কি করেছিস তুই? ও ওইভাবে কাঁপছে কেন? কেন আমাকে চিনতে পারছে না? কি করেছিস বল? ফাহিম কাঁধ ঝাঁকালো, তার চোখে একটা অমানসিক শান্তি। আরে শান্ত হ। এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন? এত উত্তেজিত হওয়া শরীরের জন্য ভালো না। আবরার আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই ফাহিম হাত তুলে থামার ইশারা করলো। আবরার অনিচ্ছা সত্ত্বেও কলার ছেড়ে দিল। সে একটু পিছিয়ে দাঁড়ালো, কিন্তু তার চোখে যে আগুন জ্বলছে সেটা দেখে যে কোনো মানুষ ভয় পেত। ফাহিম পুনরায় চেয়ারে হেলান দিয়ে বসলো, যেন সে আরাম করে গল্প করার সুযোগ পেয়েছে। তারপর বলতে শুরু করলো, আসলে আমি অনেক দিন ধরেই একটা জিনিস নিয়ে কাজ করছি। একটা মেডিসিন, এমন একটা ফর্মুলা যা মানুষের স্মৃতি মুছে দিতে পারে। তবে হ্যাঁ, অতীতের সব স্মৃতি মুছে দিবে। যেমন কোহলি তোদের সবাইকে ভুলে গেছে, অথচ আমাকে বলেনি। বস, ওই মেডিসিন শরীরে যাওয়ার পর সর্বপ্রথম আমাকে দেখেছিল। তাই ওই মেডিসিন যখন কাজ করা শুরু করে, শুধু আমার কথাই মনে করবে, আর তোদের কাউকে চিনবে না। তারপর ফাহিম একটু থেকে পুনরায় ঠোঁটের কোণে হালকা হাসি টেনে তুলে বলতে লাগলো, আমি প্রথমে এটা শুধু গবেষণা হিসেবেই করছিলাম, কিন্তু যেদিন সীসা এসে বলল কোহলি নাকি তোর কাছে তুই বন্দি করে রেখেছিস, পরে আমি খোঁজ লাগালাম কোহলিকে তুই সত্যি বন্দি করেছিস নাকি। ও নিজ ইচ্ছেতেই বলেছে। পরে জানতে পারলাম কোহলি নিজ ইচ্ছে আছে বর্তমানে, যদিও আগে তুই বন্দি করে রেখেছিলি। ঠিক সেই দিন থেকেই
আমার কাজটা বদলে গেল। গবেষণা আর গবেষণা রইল না, এটা পরিণত হলো মালিকানার অনুমতিতে। আমি আরও মনোযোগ দিয়ে এই মেডিসিন বানাতে লাগলাম। রাত জেগে খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু একটাই ভাবনা, কোহলি যেন শুধু আমার হয়। ওকে আমি মাত্র 3টি ডোজ দিলাম। আর হ্যাঁ, 3টা, মাত্র 3টা। আর এতেই কোহলির মাথার ভিতরের পুরো দুনিয়া বদলে গেল। সে তার অতীতের মানুষদের চিনতে পারছে না, কিন্তু আমাকে, শুধু আমাকেই মনে রাখছে। যখন কোহলি শুধু আমাকে বাদে আর কাউকে চিনে না, তখন আমার এক অদ্ভুত আনন্দ লাগে। বলেই হাসতে লাগলো। গোডাউনের অন্ধকারে বাতি মাত্র 2টি জ্বলছিল। চারপাশে পুরনো কাঠের বাক্স, ধুলো আর বন্ধ হয়ে থাকা গন্ধে পুরো জায়গাটা যেন আরো ভারী লাগছিল। আবরারের রাগ কমানোর বদলে আরো জ্বালিয়ে দিল। হঠাৎই ধাক্কা, ফাহিম ভারসাম্য হারিয়ে ফ্লোরে পড়ে গেল। পড়ে যেতেই আবরার ঝড়ের মতো এগিয়ে গিয়ে ফাহিমের বুক বরাবর 2টা লাথি মারে। তারপর ফাহিমের কলার ধরে দাঁড় করে বলে, তোর কাছে কোহলিকে ঠিক করার মেডিসিন আছে তাই না? ফাহিম কষ্টে শ্বাস নিতে নিতে ফিসফিসিয়ে বলল। অবশ্যই আছে। আবরারের চোখ জ্বলছিল। সে ফাহিমের শার্টের কলার ধরে তুলে দাঁড় করালো। কিন্তু আবরার কিছু বলার আগে ফাহিম এক অদ্ভুত শান্ত স্বরে বলল, আমি দিব, কিন্তু একটা শর্ত আছে। আবরার চোখ শুরু করে তাকালো। ফাহিম একটু এগিয়ে এসে আবরারের কানে খুব আস্তে করে কিছু একটা বলল। ফিসফিসানিটা এত নিচু স্বরে ছিল যে গোডাউনের ভাঙা দেয়ালও সেটা শোনেনি। কিন্তু আবরারের মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তেই। চোখে বিরক্তি, ঠোঁটে হালকা তাচ্ছিল্য। এই ইচ্ছে কখনোই পূর্ণ হবে না। তারপর ধীরে ধীরে হাসল সে। তবু তোর শর্তটা মেনে নিলাম। ফাহিম স্তম্ভিত, শর্ত মেনে নেওয়ার কথা আশা করেনি। আচ্ছা, শুধু এই কথাটাই বলতে পারল সে। আবরার তীক্ষ্ণ কাপা কণ্ঠে বলল, তুই এখনই ডোজ দিবি কোহলিকে? ওর এমন অবস্থায় দেখতে পারছি না আর। ফাহিম মাথা নেড়ে সম্মতি দিল। কিছুটা ভীত, কিছুটা অস্বস্তিতে যেন তার গলা শুকে যাচ্ছিল। দুজনেই দরজার দিকে এগিয়ে গেল। গোডাউনের লোহার দরজা ঠেলে খোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে আলোটাকে কাঁপে দিল। আবরার দরজার বাইরে পা রাখলো, ফাহিমও তার ঠিক পেছনে। দুজনের ছায়া বাইরে রাস্তার আলোয় লম্বা হয়ে পড়ল। আর তাদের ছায়া যেন ইঙ্গিত দিচ্ছিল এই গল্প এখনই বাঁক নিতে যাচ্ছে। বেডরুমে ঢুকতেই আবরারের চোখে প্রথম যে দৃশ্যটা পড়ল তা হলো কোহলি এখন স্তব্ধ ঘুমে ডুবে আছে। রুমের জানালা খোলা, হালকা বাতাসে পর্দা দুলছে। আর কোহলির মুখের উপর আলো পড়ে তাকে আরো শান্ত লাগছে। আবরার ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো। কোহলির শ্বাস প্রশ্বাসের ওঠানামা দেখলে মনে হচ্ছিল তার ভেতরের ঝড়টা যেন কিছুক্ষণের জন্য থেমে আছে। ফাহিম মেডিসিন আনতে বেরিয়ে গেছে। এই মুহূর্তে তারা শুধু দুজন, নিঃশব্দ রুমে আর অব্যক্ত কিছু প্রশ্ন। আবরার আলতো করে কোহলির মাথার কাছে হাত রাখলো। তারপর খুব ধীরে তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, জান, আজকের পর তোমাকে আর এই কষ্ট সহ্য করতে হবে না। আমি দেখে নেব সব কিছু। কোহলি নড়ল না, কিন্তু তার মুখের কোণে যেন অবচেতন একটা কষ্টের রেখা ছিল। সেই রেখাটাই আবরারের বুকের ভেতর কোথাও খোঁচা দিল। আর একটা কথা, আবরারের গলাটা হালকা কেঁপে উঠল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবুও কনফিউজড তোমার অনুভূতি নিয়ে। কারণ তুমি কোনোদিন নিজের মুখে বলনি, কোনোদিনও না। ওর চোখ অন্যমনস্ক হয়ে পড়ল। অদ্ভুত না পাখি? একটা সময় ভালোবাসার শব্দটাকে আমি বিষাক্ত মনে করতাম। মনে হতো মানুষ এই শব্দটা ব্যবহার করে শুধু নিজেদের স্বার্থ লুকানোর জন্য। আর এখন তোমার মুখ থেকে সেই শব্দটা একবার শোনার জন্য আমি কেমন মরিয়া হয়ে আছি। আবরার নিজের অজান্তেই দীর্ঘশ্বাস ফেলল। ওই নিস্তব্ধতার মাঝেই ঠুক ঠুক দরজায় নক পড়ল। আবরার সাথে সাথে সোজা হয়ে বসলো। মুহূর্তেই তার মুখের আবেগ যেন গুটে গেল, বদলে গেল স্বাভাবিক ঠান্ডা ভাবভঙ্গিতে। কামিন, শান্ত গলায় বলল সে। তারপর দরজাখানা খুলতেই ফাহিম ভেতরে ঢুকলো, হাতে ছোট ব্যাগ, মুখে সে স্বভাব সিদ্ধ দুষ্টু হাসি। সে নিঃশব্দে হাঁটতে হাঁটতে কোহলির অন্য পাশে বসতে উদ্যত হলো। ঠিক তখনই দাঁড়া। আবরারের ঠান্ডা ধারালো গলা রুমটাকে মুহূর্তেই স্তব্ধ করে দিল। ফাহিম থেমে গেল, কপাল কুঁচকে জিজ্ঞাসা ভরা চোখে আবরারের দিকে তাকালো, যেন বুঝতে চাইছে আবার কি হলো। আবরার বিছানার পাশে রাখা ছোট একটা টুল তুলে ফাহিমের দিকে বাড়ি দিল। এতে বস। এই বেডে শুধু আমার আর পাখির ছাড়া অন্য কারো স্পর্শ আমি কখনোই চাই না।
এক মুহূর্তেই ফাহিমের মুখের হাসি মিলে গেল। দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে তার আগে আবরার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আগে কাজ, তারপর কথা। মনে রাখিস আমি বেশি কথা পছন্দ করি না। রুমের বাতাস ভারী হয়ে উঠল। ফাহিম এবার বুকের সামনে হাত ভাঁজ করে দাঁড়ালো, যেন নিজের ভেতরের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু যদি আমি এখন ইনজেকশনটা না দিই তখন? ফাহিম মৃদু বিদ্রুপ মেশানো গলায় বলল। আবরারের মুখে এক ফোঁটা আবেগ নেই। তাহলে অন্য ডাক্তার দিয়ে দিতে বলবো। আর 1 মিনিট, তোর কি মনে হয় আমি আমার পাখিকে তোকে স্পর্শ করার অনুমতি দেব? তারপর সামান্য ঝুঁকে ভয়ানক শান্ত গলায় যোগ করলো। ফাহিমের মুখ শক্ত হয়ে গেল। এই রুমেই কার ক্ষমতা কতটা তা বোঝার জন্য আর কোনো কথার প্রয়োজন ছিল না। কোহলি এখনো ঘুমিয়ে, কিন্তু দুই পুরুষের নীরব যুদ্ধ রুমের বাতাসে টান টান হয়ে ঝুলে আছে। আবরার চোখ শুরু করে ফাহিমের দিকে তাকালো। তার কণ্ঠে এখন রাজাধিরাজের মতো ঠান্ডা দৃঢ়তা। না দিলে এখন জোর করে নেব, কারণ তুই আমার রাজ্যে দাঁড়িয়ে আছিস আর নিশ্চয়ই মেডিসিন এনেছিস, তাই না? ফাহিম ঠুটে টান তুলে হাসলো। ওমা, ভয় পাচ্ছিস নাকি আবরার? ওর কণ্ঠে তীক্ষ্ণ বিদ্রুপ। ঠিক কী বোঝাতে চাইছে তা আবরার খুব ভালোই বুঝলো। বুকের ভেতর এক মুহূর্তের জন্য কাঁপনে উঠল, তবু মুখে বিন্দুমাত্র ফাটল ধরল না। সে সোজা হয়ে দাঁড়ালো, চোখে হালকা আগুন, ঠোঁটে অদম্য আত্মবিশ্বাস। না, এরিক আবরার খানের ডিকশনারিতে ভয় বলে কোনো ওয়ার্ড নেই, আর হেরে যাওয়া নিয়েও কোনো ওয়ার্ড নেই। আর যখন কেউ আমাকে চ্যালেঞ্জ দেয়, হয়তো আমি জিতি নয়তো জিততে চাই, তাকে ধ্বংস করে দেই, তবুও হারি না। ফাহিমের মুখে এক মুহূর্তের জন্য স্নায়ুচাপ স্পষ্ট হলো, কিন্তু সে দ্রুত সেটা ঢেকে ফেলল। ধীরে টুলে বসে ব্যাগ খুলল, ঠান্ডা নিখুঁতভাবে ইনজেকশন বের করলো। কোহলির হাত আলতো করে ধরে ইনজেকশনটা দিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে আবরারের দিকে তাকিয়ে বলল, দেখা যাক কে জিতে। কথাটা ছুড়ে দিয়ে ফাহিম রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতেই পুরো রুম নিস্তব্ধ হয়ে পড়ল। আবরারের বুকের ভেতর এখনো ঝড়, কিন্তু তার চোখ শুধু কোহলির উপর। সে ধীরে ধীরে বিছানায় উঠে এসে কোহলির পাশে শুয়ে পড়ল। মুখটা ঘুরিয়ে কোহলির শান্ত নিস্তেজ ঘুমন্ত মুখটা দেখল। যেন চারপাশে যত যুদ্ধ, বিবাদ, ক্ষমতার খেলা, সবই এই মেয়েটার এক নিঃশ্বাসের কাছে তুচ্ছ। আবরার হাত বাড়িয়ে কোহলির কপালের কাছে চুল সরিয়ে দিল। তার চোখে এবার আর রাগ নেই, শুধু একটা গভীর নীরব দুঃসহ ভয়। বিকেলের দিকে কোহলি ধীরে ধীরে চোখ মেলে। প্রথমেই চোখে পড়ল আবরার তার দিকে তাকিয়ে আছে, লাল টকটকে মনিওয়ালা দুটো চোখ দিয়ে। কোহলি চোখ পিট পিট করে বলল, আমি দিনে ঘুমিয়েছিলাম? সত্যি? আমি তো কখনোই দিনে ঘুমাই না, আজকে কিভাবে ঘুমালাম? আবরার তার কপালের কাছে আলতো ছুঁয়ে দিল, শান্ত ও আশ্বস্ত করা এক স্পর্শ। আবরার নরম গলায় বলল, কি জানি, আমার বউ বড্ড চোর হয়ে গেছে, আমাকে আদর করতেই চায় না, খালি আমাকে ফেলে ঘুমায়। এখন তো মনে হচ্ছে এই ঘুমটাই আমার সতীন হয়ে গেছে। কোহলি হাঁক চুকে গেল। হাসবে নাকি কেঁদে ফেলবে কিছুই বুঝল না। মানুষটা কি সত্যি ঘুম নিয়েও জালাস ফিল করে? এই ভাবনা মাথায় আসতেই তার মুখে অজান্তেই মিষ্টি একটা হাসি ফুটে উঠল। কোহলি ধীরে আবরারের বুকে মাথা গুজে বলল, আপনি বড্ড হিংসুটে হয়ে যাচ্ছেন। তোমার জন্যই। কোহলি চুপ করে রইল, শুধু হাসলো। সেই হাসিটা রুমের আলোকে আরো উজ্জ্বল করে দিল। আবরার ভেতরে ভেতরে একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আমার পাখি আমাকে চিনতে পেরেছে, ও ঠিক আছে, এর চেয়ে বেশি আর কিছুই চায় না। তারপর কিছুক্ষণ রুমে নীরবতা নেমে এলো। বাইরের সন্ধ্যার আলো কমে আসছে, আর রুমে ভেতরে শুধু দুজনের শ্বাস প্রশ্বাসে নরম সুর। আবরার কোহলির চুলে বিলি কেটে দিতে দিতে হঠাৎ একটু দ্বিধায় খুব নরম কণ্ঠে ডাকলো, রোজ, হুম। তোমার কি আজ সকালের কথা মনে আছে কিছু? কোহলি ভেবে ভ্রু কুচকালো, তারপর বলল, কি মনে থাকবে? আপনি সকালে ইউনিভার্সিটি পৌঁছে দিলেন, আবার দুপুরে বাড়ি পৌঁছে দিয়েছেন, এর বাইরে আর কিছু মনে নেই। আবরারের বুকের ভেতর জমে থাকা পাথরটা যেন চট করে নেমে গেল। যাক, কিছুই মনে নেই, এটাই ভাগ্য। সে স্বস্তির দীর্ঘশ্বাসটা চেপে রেখে স্বাভাবিকভাবে বলল, না না, কিছু না। এরপর যেন আচমকা শীঘ্রই তার মুখে দুষ্ট একটা হাসি ফুটে উঠল। সে এগিয়ে সে কোহলির কানের কাছে মুখ নিয়ে আজকি কণ্ঠে বলল, বউ। শব্দটা শুনে কোহলির হৃদয়ে যেন
বুকে ঢেউ ছুঁয়ে গেল। বুকের ভেতর অচেনা উষ্ণতা উঠল। এই ডাকে তার ভেতরটা কেন জানি অস্থির হয়ে যায়। আবরারের অনেক ডাকই তাকে ভালো লাগে, কিন্তু এই ডাকটা এটা যেন আলাদা, অন্যরকম। কোহলি লাজুক গলায় বলল, হুম? তোমাকে আদর করতে মন চাইছে। আবরারের কথা শোনা মাত্রই কোহলির মুখের লজ্জা যেন আচমকায় উড়ে গেল। সে আবরারের বুক থেকে সরে উঠে একদম সোজা হয়ে বসল। আবরারও ভয়ে দ্বিধায় দ্রুত উঠে কোহলির পাশে বসলো। কি হয়েছে ডার্লিং, এভাবে হঠাৎ বসে পড়লে কেন তুমি? আবরার অবাক হয়ে জিজ্ঞেস করলো। কোহলির মুখ গম্ভীর, তারপর রাগে চোখ গোল করে বলল, অসভ্য লোক, সারাদিন খালি অসভ্য অসভ্য কথা বলেন কেন? আর কোনো কথা নেই আপনার। আবরার হতবাক হওয়ার ভান ধরে বলল, আরে আমি কি বললাম? আমি তো শুধু বললাম তোমাকে আদর করতে চাই। মানে কেন? আমি কি তোমার প্রতি ভালোবাসা দেখাতে পারবো না? তুমি তো আমার বউ, তাই না? কোহলি উঠে পড়ে বিছানা থেকে নামতে চাইলো। আবরার তাড়াতাড়ি তার হাত ধরে টেনে বসিয়ে বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছ হঠাৎ? কোহলি কিছু না বলে চুপচাপ বসে রইল। তার মুখে স্পষ্ট রাগ। আবরার তাকিয়ে বসলো। মেয়েটা রেগে আছে, কিন্তু রাগের আড়ালে ভয়, লজ্জার অস্বস্তি লুকানো। হঠাৎ আবরার এক টানে কোহলিকে নিজের বুকে টেনে নিল, শক্ত করে জোরে ধরে বলল, কি হলো? এভাবে রাগ করছো কেন বলো তো? ছাড়ুন, ভালো লাগছে না। আবরার ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলল, আচ্ছা আচ্ছা, আমার কাছে একটা জিনিস আছে যেটা দেখলে তোমার ভালো লাগবে। আগে আমাকে ছাড়ুন। আবরার সাথে সাথে তাকে ছেড়ে দিল। কোহলি হাত গুটিয়ে ভ্রুকুচকে বলল, কি জিনিস? আবরার একটু ঝুঁকে সে খুব দুষ্টুমি ভরা চোখে বলল, কলা। মানে? কোহলি বুঝেনি, ভ্রুকুচকে বলল। আবরার নিজের মুখের পাশে হাত রেখে কোহলির দিকে তাকিয়ে মুচকি হাসলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। কোহলি যখনই বিষয়টা বুঝতে পারলো, সাথে সাথে লজ্জায় আর কোমলতায় লালাভা ফুটে উঠল। মাথা নিচু করে ফেলল সে। আর এই দৃশ্য দেখে আবরার শব্দ করে হেসে উঠল, একদম খোলা, গভীর প্রাণ খোলা হাসিতে। ওর হাসির শব্দ যেন রুমের সব অভিমান গলিয়ে দিল। আবরার জোরে জোরে হাসতেই থাকলো। হাসিটা এত উচ্চ আর অনিয়ন্ত্রিত যে কোহলির প্রথমে লজ্জা লাগলো, তারপর সেই লজ্জা এই মুহূর্তে রাগে রূপ নিল। হাসছেন কেন এত? কোহলি গম্ভীর গলায় বলতেই আবরার আরো জোরে হেসে ফেললো। আর সহ্য হলো না। কোহলি তাড়াতাড়ি বালিশটা তুলে নিয়ে ধপাধপ করে আবরারকে মারতে শুরু করলো। এভাবে মারছো কেন? আবরার হেসে বলল। উত্তরে কোহলি আরো জোরে বালিশ চালালো। রাগে তার মুখ লাল টকটকে হয়ে গেছে। আবরারও চুপ থাকলো না। দ্রুত পাশ থেকে আরেকটা বালিশ তুলে নিয়ে কোহলির উপর বালিশ আক্রমণ শুরু করলো। রুম ভর্তি ধাপ ধাপ শব্দ আর আবরারের জোরে হেসে ওঠা। কোহলির রাগে চেঁচিয়ে বলল, কিন্তু ততক্ষণে আবরার নিজেও বালিশ যুদ্ধে লিপ্ত হলো। একসময় বালিশের সেলায় চির ধরে ফুস, তুলা ছুটে বেড়ে এলো, বাতাসে উঠতে লাগলো। এটা কি হলো? কিন্তু আবরার তো থামার পাত্র নয়। তুলা উঠতে দেখে সে আরো জোরে হাসতে লাগলো। দুজনের দমে মারতে মারতে বালিশের ভেতরের তুলাগুলো চারদিকে ছড়িয়ে গেল। মেঝেতে, বিছানায়, বাতাসে, এমনকি দুজনের চুল ও জামাতেও লেগে গেল। কোহলির মুখ রাগে লাল, কিন্তু চোখে এক ধরনের চঞ্চল ঝিলিক। আবরার সেই রাগটাকে উপভোগ করছে, ঠিক যেমন বাচ্চারা বৃষ্টির পানি দেখে খুশি হয়। অবশেষে রুমটা যেন বরফ পড়ার পরের দৃশ্য। চারদিকে সাদা তুলা, আর তুলার মাঝে দাঁড়িয়ে দুটি মানুষ। একজন রেগে লাল, অন্যজন হাসতে হাসতে চোখের পানি আনছে। বালিশের ভেতরের সব তুলা ছড়িয়ে পড়তেই আবরার হঠাৎ সুযোগ বুঝে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এই দাঁড়ান। কোহলি বিস্মিত হয়ে চেঁচাতে না চেঁচাতেই আবরার সিঁড়ির দিকেই পালালো। কোহলি ওর সঙ্গে সঙ্গে রাগে হাসিতে এক মিশ্র মুখ করে তার পেছনে ছুটল। দৌড়াতে দৌড়াতে কোহলি চিৎকার করে বলল, আপনাকে পাই আছি, আপনার হাসা বের করব। অসভ্য লোক, এভাবে হাসার কি আছে? নিজেই অসভ্য কথা বলেন, নিজেই আবার হাসেন। পারলে ধরে দেখাও, ধরতে পারলে তারপর কথা বলবে। বলে সে আরও গতিতে দৌড়ে নিচতলায় নেমে গেল। কোহলি হাঁপাতে হাঁপাতে ঠিক তার পেছনেই ছুটল। দুজনেরই পদক্ষেপে পুরো বাড়ি কাঁপছে, ধপাধপ ধপাধপ। সিঁড়ির প্রতিটি ধাপে কোহলির রাগ আর আবরারের দুষ্টু হাসির প্রতিধ্বনি বাজছে। আবরার সোজা বাড়ির বাহিরে বেরিয়ে গেল, তার শ্বাস দ্রুত, চোখে দুষ্টু ঝিলিক।
কোহলিও পেছনে পেছনে ছুটতে লাগলো। চুল এলোমেলো, রাগে লজ্জায় নিঃশ্বাস ফেলছে। বাড়ির মেয়েটি দূর থেকে সব দেখে থমকে দাঁড়িয়ে গেল। আবরার আর কোহলির এভাবে দৌড়াদৌড়ি, চেঁচামেচি, হাসাহাসি সব দেখে সে পুরো অবাক, কিন্তু কিছু বলার সাহস হলো না। শুধু নিঃশব্দে দেখলো। আবরার দৌড়াতে দৌড়াতে সরাসরি গার্ডেনের দিকে চলে গেল। সন্ধ্যার কোমল আলো তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। চারদিকে হালকা বাতাসে ফুলের গন্ধ মিশে আছে। কোহলি ঠিক পিছনেই, রাগ আর লজ্জার মিশুলে মুখ লাল হয়ে ওঠা। আজকে আপনাকে ধরলে ছাড়বো না আপনার। এত হাসির কি আছে অসভ্য লোক? কোহলি হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল। আবরার হেসে চলল। পারলে ধরে দেখাও। বলে সে আবার দৌড়ে গার্ডেনের এক কোণে ঢুকে গেল। কোহলিও পেছনে যায়। তারপর তারা আরেক দফা দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে করে আবরারের চোখে পড়ে রঙিন ফুলের পাশে পড়ে থাকা পানির পাইপখানা। চোখে দুষ্টু হাসি ফুটে উঠল তার। ঠিক তখনই কোহলি প্রায় তার কাছে এসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে পাইপের মুখ ঘুরে দিল আবরার। ঝাঁপ করে পানি উড়ে গিয়ে লাগলো কোহলির গায়ে। ঘটনাটা এত দ্রুত হলো যে কোহলি কিছু বুঝতে পারল না। কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে শুধু পানি ঝরতে লাগলো তার চুল, মুখ, পোশাক পেয়ে। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে আছে। আবরার দূর থেকে হেসে বলল, এইবার ঠান্ডা হবে নিশ্চয়ই। কিন্তু পরের মুহূর্তে কোহলির চোখে সেই পুরনো দুষ্টু ঝিলিক ফিরে এলো। সে বজ্র গতিতে এগিয়ে গিয়ে আবরারের হাত থেকে পাইপটা ছিনিয়ে নিল। তারপর বলল, এবার বুঝবেন মাফিয়া সাহেব। বলে সে একই জোরে পানি ছাড়লো আবরারের উপর। আবরার প্রথমে হতভম্ব, তারপরে জোরে হেসে উঠল। গার্ডেনের সব পানি ছিটকে ছড়িয়ে পড়ছে। দুজনেই ভিজে একাকার, কিন্তু হাসির শব্দ আরো বেশি ছড়িয়ে পড়ছে চারপাশে। ফুলের গন্ধ, ঠান্ডা পানি আর দুজন মিলে হাসতে হাসতে ভিজে যাওয়া মুহূর্তটা যেন পুরো গার্ডেনকে প্রাণবন্ত করে তুলল। তারপর আবরার কোহলির হাত থেকে পাইপখানা নিয়ে ছুঁড়ে মেরে একটানে কোহলিকে নিজের সাথে মিশে ফেলে। আবরারের শক্ত হাতের স্পর্শ পেয়ে কোহলি চোখ বন্ধ করে ফেলে। আবরার কোহলির দিকে তাকিয়ে থাকে। ওর বারবার চোখের পাতা কাঁপতে থাকা গোলাপি অধর জোড়া তীর তীর করে কাঁপতে থাকা দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, মাই ফাকিং হোয়াইট রোজ, তুমি নিজেই আমাকে শিডিউল করো, আর আমি করলেই দোষ হয় আমার আর আমার ছোট ভাইয়ের। আবরারের কথা শোনার সাথে সাথে কোহলি ঠাস করে চোখ খুলে ফেলে। তারপর বলে, সিরিয়াসলি আপনার মতো একটা মানুষকে আমি শিডিউস করি? আর ছোট ভাই মানে কি? আবরার কিছু একটা ইশারা করতেই কোহলি মৃদু চিৎকার করে ফেলে। ছি, অসভ্য লোক কি সব বলে! এই আপনার কি লজ্জা করে না? আবরার কোহলির কোমর আরো শক্ত করে ধরে নিজের কাছে এনে বলে, লজ্জা বরাবরই আমার কম, আর যদি হয় তুমি, তাহলে তো লজ্জা পাওয়ার কোনো মানে হয় না, কজ তুমি আমার অর্ধাঙ্গিনী। আর এমন না যে প্রথম প্রথম তাই লজ্জা পাচ্ছ, আমি তো এর আগেও তোমার সামনে প্যান্ট ছাড়া থাকছি। কোহলি লজ্জায় লাল, নীল, বেগুনি সব হয়ে যাচ্ছে। তবু দাঁড় কটমট করে বলল, আপনি কি চুপ করবেন? এরকম ঠোঁটকাটা কেন আপনি? আপনার মুখে কি কিচ্ছু আটকে না? না বউ, বিশ্বাস করো আমার একটু লজ্জা করে না। আর যদি আমারও লজ্জা করে, তোমারও লজ্জা করে, তাহলে তো আর আগামী প্রজন্ম হবার কোনো চান্স নেই। তখন সবাই বলবে মাফিয়া কিংয়ের সিস্টেমে প্রবলেম আছে। আমি কি তা মেনে নিতে পারবো? তুমি বলো। আপনার জন্মের সময় মনে হয় আপনি লজ্জা নিয়েই পৃথিবীতে আসেননি। তার লজ্জা নেই আপনার, তাই? কেন বউ, তুমি জন্মানোর সময় বুঝি কাপড় পরে জন্ম নিয়েছিলে, তাই তোমার এত লজ্জা? আপনার সাথে কথা বলার কোনো মানেই নেই। ছাড়ুন আমাকে, আমি বাড়ি যাব। পুরো ভিজিয়ে দিয়েছেন। না বউ, 7-5 করবো এখন। সব সময় এই বাজে চিন্তা করে ঘুরে, তাই না? ছাড়ুন বলছি। এরকম হট বউ যদি সারাদিন চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করে, তাহলে তো এসব মাথায় আসা স্বাভাবিক। ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। কোহলিকে এরকম বাংলা সিনেমার মতো ডায়লগ দিতে দেখে আবরার বলে, বাহ, আমার বউ যে বাংলা সিনেমার এত বড় ফ্যান আমি জানতাম না তো। হুম, অনেক বড় ফ্রেন্ড। আমার ইচ্ছে ছিল বাংলা সিনেমার মতো একটা রোমান্টিক স্বামী হবে, তারপর যেখানে সেখানে রোমান্স করতে যাবে, আর আমি মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে বাংলা সিনেমার সেই ঐতিহাসিক ডায়লগ দেব। এই ছাড়ুন না।
কেউ দেখে ফেলবে তো। বলেই কোহলি লজ্জা লজ্জা মুখ করে। কোহলির রিয়াকশন দেখে আবরার অবাক হয়। এটা কি তার সেই ভোলা ভালা বউ? আবরারের মুখের ভাব দেখে কোহলি খিলখিল করে হেসে দেয়। কোহলির হাসি দেখে আবরারও ম্লান হেসে বলে, খুব দুষ্টু হয়ে গেছো পাখি। কোহলি হাসি থামিয়ে আবরারের বুকের জায়গায় শার্টের 2টা বোতাম খুলে সেখানে আঁকিবুকি করতে করতে বলে, আপনারই তো। তারপর বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে আবরারের দিকে তাকায়। আবরার তা দেখে শব্দ করে কোহলির ঠোঁটে চুমু খেয়ে কোলে তুলে নেয়। তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে, খুব দুষ্টু হয়ে গেছো, সাথে আমাকে পুরো তোমার কন্ট্রোলে নিয়ে নিছো জান। কোহলি মুচকি হেসে আবরারের বুকে মুখ লুকিয়ে বলে। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আধা ঘন্টা পর কোহলি ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আবরার দাঁড়িয়ে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুল শুকিয়ে দিচ্ছে। কোহলির সোনালি আর সাদা মিশ্রিত চুল আবরারের সব থেকে বেশি পছন্দ। নীরবতা ভেঙে কোহলি বলল, আপনার সাথে থাকার পর থেকে আমাকে দিন রাতে 2-3 বার গোসল করান। কোহলির কথা শুনে আবরারের হাত থেমে যায়। হেয়ার ড্রায়ারখানা পাশে রেখে কোহলিকে তুলে ড্রেসিং টেবিলের সামনের জায়গায় বসে বলে, কি বললে? তুমি এতদিন গোসল ছাড়া থাকতে? ছি। আর আমাদের ফার্স্ট নাইটেও তুমি গোসল করে আসছিলে, তাই না? না। কোহলি চোখ গোল গোল করে আবরারের দিকে তাকিয়ে অবুঝ বাচ্চাদের ন্যায় উত্তর দেয়। আবরার চোখ মুখ কুঁচকে বলে, ছি বউ, তুমি এত খাচ্চর কেন? কোহলি কিছু বলতে যাবে তখনই দরজায় টোকা পড়ে। আবরার যে দরজা খুলে তখন একটা মেয়েট বলে, আর শিশা ম্যাম আর সাথে একজন স্যার এসেছে, ওই যে সকালে আসছিল না উনি। দুই শয়তান হাসি তাহলে আমার সুখের সংসারে আগুন লাগানোর জন্য, কিন্তু পারবে না, কারণ আমি নিজেই জ্বলন্ত আগুন। তাই আমাকে যে পুরাতে আসবে সেই নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। তারপর আবরার শান্ত কণ্ঠে বলল, তুমি যাও, আমি আসছি। মেয়েড মাথা ঝুঁকিয়ে চলে গেল। আবরার ঘুরে কোহলির দিকে এগিয়ে এলো। তারপর হালকা কণ্ঠে বলল, তুমি রেস্ট নাও, আমি নিচে থেকে আসছি। কোহলি ভ্রু তুলল, চোখে সন্দেহের সরু রেখা। নিচে কে আসছে বলল? আবরার ঠান্ডা গলায় শুধু বলল, কেউ না, তুমি থাকো, আসছি। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। কোহলির মুখে কথা আসার আগেই দরজার দিকে হাঁটা দিল সে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই কোহলি ভেঙচি কেটে বলল, অদ্ভুত মানুষ, আমার কথা কানা না শুনেই চলে গেল। আবরার সিঁড়ি দিয়ে নিচে নামতেই তার বুকের ভেতর চাপা অস্বস্তি বাড়তে থাকলো। লিভিং রুমের মোড় ঘুরতে এই দৃশ্যটা চোখে পড়ল। শিশা আর ফাহিম পাশাপাশি বসে আছে সোফায়। ফাহিমের মুখে সে চিরচেনা আধা হাসি, যেন কিছুই ঘটেনি, সব ঠিকঠাক আছে। শিশা হাত জোড়া শক্ত করেই বসে আছে, মুখটা অস্বস্তিতে শক্ত, কিন্তু চোখের কোণে এক ধরনের প্রত্যাশা, যেন আবরারের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়। আবরার ধীরে ধীরে এগিয়ে গিয়ে সোফার এক কোণে বসলো। বসার ভঙ্গিটাতেই একটা ঠান্ডা ঠান্ডা দম্ভ। শিশা আর ফাহিম দুজনের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে ব্যঙ্গের দিয়ে বলল, তোদের দুইজনকে বিয়ে দিলে কিন্তু খারাপ হয় না। ফাহিমের মুখ হা হয়ে গেল এক মুহূর্তের জন্য। তারপরেই সে গরম নিঃশ্বাস ফেলে বিদ্রুপ ভরা কণ্ঠে বলল, তোর এই সব ফালতু স্বপ্ন নিজের কাছেই রাখ, আর মনে রাখিস আমি যা বলি তাই হয়। আমি তোর নাকের ডগা দিয়ে কোহেলিকে নিয়ে যাব, আর তুই চেয়ে দেখবি, কারণ এই গল্পের নায়ক আমি। লিভিং রুমের হঠাৎ করেই আরও ঠান্ডা হয়ে গেল। আবরার ধীরে ধীরে সামনে ঝুঁকল। তার চোখে অদ্ভুত শান্তি, যেন ঝড়ের ঠিক আগের অস্বস্তিকর নীরবতা। একটা ব্যঙ্গাত্মক নরম হাসি তুলে সে বলল, নায়ক? তারপর সে ভয়ানক শান্ত স্বরে আবারও বলল, যেই গল্পের ভিলেন স্বয়ং মাফিয়া কিং এরিক আবরার খান, সেখানে নায়ক নায়িকা পাবে তা ভাবলি কিভাবে? ফাহিম হালকা হাসলো, যে হাসিতে বেশ মেশানো আত্মবিশ্বাস লুকিয়ে থাকে। দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে। তোর এই কথাগুলো আবরারের বুকের মধ্যে তীরের মতো ঢুকে গেল। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে গেল। সত্যি তো, কোহলি কোনোদিন বলেনি ভালোবাসি, কোনোদিন না। তার বুক দুঃখ করে উঠল একটা ভয়, যা সে কারোর সামনে কখনোই দেখাতে চায় না। কিন্তু মুখে কোনো বদল নেই, চোখে টান টান শান্তি। আবরার শুধু বলল, দেখা যাক। তারপর আবরার তার লাল টকটকে
মনেওলা চোখ দিয়ে সীসার দিকে তীক্ষ্ণভাবে তাকালো, যেন ওই তাকানোতেই সীসা জ্বলে ভস্ম হয়ে যাবে। সীসা প্রথমে চোখ নামিয়ে ফেললো, তারপর আবার তাকাতে সাহস করলো, কিন্তু আবরারের চোখের দৃষ্টি তাকে স্থির করে দিল। আবরার শান্ত ঠান্ডা গলায় বলল, আমি তবে আশ্রয় দিয়েছিলাম সীসা, মাথার উপর ছাদ, নিরাপত্তা সব দিয়েছিলাম, আর তুই পিছন থেকে ছুরি মারলি, এটা কোনোদিন ভাবিনি। সীসার গলা শুকিয়ে গেল। আবরার আরো কাছে ঝুঁকলো, তার কণ্ঠ ভয়ঙ্করভাবে নরম। তোকে চাইলে আগেই শেষ করে দিতে পারতাম, লিভিং রুমের নীরবতা পাথরের মতো ভারী হয়ে পড়ল। কিন্তু না, আমি তোকে তিলে তিলে মারব। তুই যখন তিলে তিলে মরবি, সেই দৃশ্য দেখে আমি শান্তি পাবো। আবরারের ভয়ানক শান্ত স্বরের পরও সীসা হঠাৎ হালকা হেসে ফেলল, একটা তিক্ত ভাঙা হাসি। তার ঠোঁট কাঁপছিল, চোখ লাল হয়ে উঠছিল যন্ত্রণায়। আমি তোমার সাথে আছি কত বছর ধরে আবরার, অথচ এই মেয়েটা এসে দুদিনেই তোমার মনে জায়গা করে নিল। ওই মেয়ের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমি কি সুন্দর নই? তাহলে আমাকে কেন ভালোবাসলে না? কেন ওই মেয়েকে ভালোবাসলে? আমার অনুভূতি কি তুমি বুঝতে পারোনি? আমার অনুভূতি কি কোনো দিনও তোমার চোখে পড়তো না? তার ঠোঁট কাঁপলো, রাগ আর কষ্ট মিলেমিশে গলা ভারী হয়ে গেল। একটা তীব্র যন্ত্রণায় ভরা কথায় সে এগিয়ে এলো। একটা সামান্য মেয়ে। কথা শেষ করার আগেই আবরার ঝড়ের মতো উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল। বাতাসে ভারী হয়ে উঠল এক মুহূর্ত, তারপর ঠাস। চরটা ছিল চাপা কিন্তু ভয়ঙ্কর দৃঢ়। সীসা বাকরুদ্ধ হয়ে গালে হাত রাখল, চোখ বিস্ফোরিত বিস্ময়ে ভরে উঠল। সে দাঁড়িয়ে গেল না, কিছু বলল না, শুধু আবরারের দিকে তাকিয়ে রইল, অবিশ্বাসে, অপমানে, ভাঙা অনুভূতিতে। আবরারের বুক ওঠানামা করছিল। চোখে ক্রোধ নয়, বরং এক ধরনের সীমাহীন সতর্কতা। একটা অঘোষিত সীমা আজ সে টানল। আবরার শক্ত কণ্ঠে বলল, ও শুধু একটা মেয়ে নয়, ও এরিক আবরার খানের রাজ্যের রানী। ওর একটা কথাই আমার পুরো রাজ্যে ওর পায়ের নিচে ঠেলে দিতে প্রস্তুত। তাই এরপর ওকে নিয়ে কথা বলতে গেলে আগে 10 বার ভাবে। বলেই আর দাঁড়ালো না, গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। আর পেছনে রেখে গেল বিস্মিত কিছু মুখ। রাত 12:30। নিঃশব্দ বাড়িটা যেন ঘুমিয়ে আছে, কিন্তু একটি হৃদয়ের ভেতরে ঝড় বইছে। আবরার দরজা ঠেলে রুমে ঢুকতেই নরম আলোয় কোহলিকে দেখা গেল। সোফায় আধশোয়া, চোখ আধ বোঝা, চাদরটা কাঁধে নামিয়ে পড়েছে দেখলেই বোঝা যায় সে অপেক্ষা করছিল দীর্ঘক্ষণ ধরে। তার নিঃশ্বাসের ভঙ্গি, গালের পাশে চুলের এলোমেলোতা সবই বলে দিচ্ছে আবরারের জন্য কতটা ক্লান্ত হয়ে থেকেছে। কিন্তু আবরার থামল না, কোহলির দিকে একবারও তাকালো না। সে সোজা ওয়াশরুমে চলে গেল, যেন রুমে আর কেউ নেই। জল পড়ার শব্দ, তারপর নীরবতা। ক্ষণ পর আবরার ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফ্রেশ হয়ে, কিন্তু সে কোহলির দিকে না গিয়ে দরজা খুলে বারান্দায় চলে গেল। ঠান্ডা রাতের বাতাসে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে রইল। তারপর আঙ্গুলে ধরা সিগারেট জ্বলে উঠল ছোট্ট আলো হয়ে। রাতের অন্ধকারে ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছিল চারপাশে। আর আবরার দাঁড়িয়েছিল বিশাল কোনো বোঝার নিচে, চাপা পড়ে যাওয়া মানুষের মতো, চুপচাপ, ভারী নিঃশ্বাসে। কোহলি দাঁড়িয়ে উঠল, খুব ধীরে পা টিপে টিপে বারান্দার দরজার কাছে এলো। সে ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু আবরার রুমে ঢোকার শব্দে চোখ খুলে ফেলেছিল। তার মন আজ অদ্ভুত নরম হয়েছিল। মনে হচ্ছিল আজ আবরার ওকে কোলে তুলে নেবে, মাথায় হাত বুলিয়ে বলবে, পাখি আমি আসছি, উঠো। আর পর কোহলি আধ ঘুমিয়ে চোখে হাসি মুখে তাকাবে, আর মাথা আবরারের বুকে গুঁজে দিবে। এভাবেই তো চলছিল গত কয়েকদিন, তাহলে আজ কেন নয়? কোহলির বুকটা ধক করে উঠল, তার চোখ ভেজা হয়ে উঠল উদ্বেগে। আবরার আজ কেন এভাবে দাঁড়িয়ে আছে? কেন ওর কাছে এলো না? কেন এই দূরত্ব, এই ঠান্ডা নীরবতা, আর কেন সিগারেট হাতে? কোহলির মনে হাজার প্রশ্ন দানা বাঁধল। সামনে দাঁড়িয়ে থাকা আবরারকে দেখে তার বুকটা ভারী হয়ে উঠল, যেন সে ঠিক এখনই হারাতে যাচ্ছে এমন কাউকে, যাকে সে এখনও ঠিকমতো নিজের করে পায়নি। রাতের হাওয়া বইছিল, কিন্তু কোহলির মনে চলছিল এক ঝড়, অপ্রকাশিত ভয়, অজানা ব্যথা, আর একটুখানি অভিমান। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আজ যেন তাকে দূরে ঠেলে দিচ্ছিল। কেন? কি ঘটেছে?
সে কি কিছু ভুল করেছে, নাকি আবরারের ভেতরে কোনো ভাঙন চলছে যার কাছে সে পৌঁছাতে পারছে না? কোহলির হাত ঠান্ডা হয়ে গেল। এভাবে কখনো আবরার তাকে উপেক্ষা করেনি, তাহলে আজকে কেন? কোহলি আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার মনের ভেতর জমে থাকা অস্বস্তি, উদ্বেগ, অভিমান সব একসাথে যেন তাকে ঠেলে দিল। সে এক মুহূর্ত এগিয়ে গেল আবরারের খুব কাছে, তারপর কোনো সতর্কতা ছাড়াই টান। সে হাত বাড়িয়ে আবরারের আঙ্গুলের ফাঁক থেকে সিগারেটটা টেনে নিয়ে সরাসরি মেঝেতে ফেলে দিল। জ্বলন্ত আগুনের ছোট্ট অংশটা ঠুস করে নিভে গেল মেঝের টাইলসের সঙ্গে লেগে। আবরার খানিকটা চমকে গেল। তার দৃষ্টি সিগারেট থেকে উঠে ধীরে ধীরে কোহলির দিকে গেল। চোখে বিস্ময়, হালকা অবিশ্বাস আর খুব সামান্য অবাক হওয়ার ছায়া। তবু আবরার কিছু বলল না, একটু নয়। কোহলির বুক ওঠানামা করছিল রাগ আর দুশ্চিন্তায়। তার চোখে জল, কিন্তু সে শক্ত গলায় বলল, আপনি সিগারেট কেন খাচ্ছেন? জানেন না এটা শরীরের জন্য কতটা খারাপ? আবরারের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। নীরবতা আরো ভারী হয়ে উঠল। কোহলি কথা চালিয়ে গেল, এবার কণ্ঠে রাগের নিচে কাপা উদ্বেগ স্পষ্ট। আর আমিও পছন্দ করি না সিগারেট খাওয়া। আমাকে প্রমিস করুন আর কখনোই সিগারেট খাবেন না। কথাগুলো এত দ্রুত, এত জোরে বেরিয়ে এলো যে মনে হচ্ছিল সে দীর্ঘক্ষণ ধরে এগুলো বুকের ভেতর আটকে রেখেছিল। আবরার এবার একটু নড়ল, ধীরে অথচ অস্থিরতায় ভরা, একদম অস্বাভাবিক ভঙ্গিতে। হঠাৎ আবরার কোহলিকে শক্ত করে জোরে ধরল, যেন কাউকে হারানোর ভয় তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছিল। কোহলি থমকে গেল, তার চোখে বিস্ময় বড় হয়ে গেল, শরীর স্থির হয়ে গেল চমকে। আর পরের মুহূর্তে আবরার হুঙ্কার ফেলে কান্নায় ভেঙে পড়ল, হাউ মাউ করে। শব্দটা এমন যেন বছরের পর বছর জমে থাকা ব্যথা, ভয়, অপরাধবোধ, হতাশা সব বেরিয়ে আসছে একসাথে। কোহলির মনে শীতল একটা শিউরে ওঠা অনুভব হলো। সে অবাক, হতভম্ব, বাকরুদ্ধ। আবরার কান্না করছে কেন? কি এমন ভেঙে গেল ওর ভেতরে? কোহলি তার হাত কাঁপতে কাঁপতে আবরারের পিঠে রাখলো, কিন্তু কোনো শব্দ বের হলো না তার মুখ থেকে। এত দৃঢ়, এত শক্ত, এত অটল মানুষটা আজ যেন ভেঙে পড়েছে ভিতর সোনা মাছের মতন। রাতের ঠান্ডা হাওয়া থেমে আছে যেন, তারারা নিঃশব্দ। আর দুইজন মানুষ সে বারান্দায় দাঁড়িয়ে আছে, একজন ভেঙে যাওয়া, অন্যজন উদ্বিগ্ন। কোহলি শুধু ভাবতে পারছিল আবরারের ভেতরে কি এমন আগুন পড়ছে যা তাকে এমন করে ফেলল। কোন স্মৃতি, কোন আঘাত, কোন ভয়? তার চোখে দুশ্চিন্তার ছায়া গাঢ় হলো। আবরারের কান্নায় মুহূর্তটা এতটাই অপ্রত্যাশিত যে কোহলির নিজেই হাত কেঁপে উঠল। তবু কোহলি নিজেকে সামনে নিয়ে ধীরে ধীরে এক হাত আবরারের পিঠে রাখলো, আর অন্য হাতটা ওর চুলের ভাঁজে বুলিয়ে দিতে লাগলো। তারপর কাঁপা কণ্ঠে বলল, আবরার কি হয়েছে আপনার? এভাবে কাঁদছেন কেন? দেখুন, আপনার তো এভাবে কান্না করা মানায় না। আপনি তো একজন মাফিয়া। সব সময় আপনাকে সেই কঠিন চোখ, সেই রুক্ষ বিহেভিয়ারই মানায়। এভাবে ভেঙে পড়ো না। কথাগুলো বললেও কোহলির মন অস্থির। সে কখনো ভাবেনি আবরারকে এইভাবে দেখবে, কিন্তু পরের মুহূর্তে এমন কিছু হলো যা সে কোনোভাবেই আন্দাজ করতে পারেনি। আবরার হঠাৎই কোহলিকে ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে গেল। কোহলি চমকে উঠল, তার হাত দুটো হাওয়ায় ঝুলে রইল। সে কিছু জিজ্ঞেস করার আগেই আবরার ধীরে ধীরে তার সামনে হাঁটু কেটে বসল। কোহলির শ্বাস আটকে গেল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এরপর আবরার দু হাত বাড়িয়ে কোহলির পা দুটো জোরে ধরল, এত দ্রুত, এত আকস্মিক যে কোহলির শরীর স্তব্ধ হয়ে গেল। তবুও নিজেকে সামলে কাঁপা কণ্ঠে বলল, আবরার, আপনি আপনি কি করছেন? ছাড়ুন, এভাবে পা ধরছেন কেন? নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কোহলি হাঁক চুকে উঠল। তার কণ্ঠে ভয়, বিস্ময় আর এক অদ্ভুত অসহায়তা মিলেমিশে আছে, কিন্তু আবরার যেন শুনতেই পাচ্ছে না, যেন তার ভেতরের সব শক্ত কঠোর দেওয়াল ভেঙে পড়ে গেছে এক মুহূর্তেই। আবরার ধীরে মাথা তুলল কোহলির দিকে। তার সেই দৃষ্টি সাধারণ দিনের মতো কঠিন নয়, রাগে টানটান নয়, বরং পুরোপুরি ভাঙা, অসহায়, নরম। এই মানুষটার চোখে আজ দৃঢ়তার কোনো ছাপ নেই, যেন সব শক্তির মুখোশ খুলে পড়েছে। কোহলি এক মুহূর্তে চুপ হয়ে গেল। এমন চোখ সে কখনো দেখেনি। আবরারের পাহাড় ভেঙে গেছে ভেতরে ভেতরে। সে কাঁপা কাতর কণ্ঠে বলল, প্লিজ ছাড়ুন না আমাকে এভাবে, আমার খারাপ লাগছে। আবরারের হাত কাঁপল। তার শক্ত করে ধরা হাত হঠাৎই
ঢিলে হয়ে এলেও যেন নিজের ইচ্ছা শক্তিকেও ধরে রাখতে পারছিল না। কোহলি এই সুযোগ পেয়ে দ্রুত সরে গেল। এক মুহূর্তেই থাপ, আবরার সোজা ফ্লোরে বসে পড়ল, এমনভাবে যেন ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। কোহলি থমকে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর খুব ধীরে আবরারের পাশে ফ্লোরে বসে পড়ল। কোহলির শ্বাস ছোট ছোট, চোখে আতঙ্ক আর উদ্বেগের মিশাল। কি হয়েছে আপনার আবরার? আপনি এরকম করছেন কেন? আজ আপনাকে খুব অচেনা লাগছে। আপনি আমার চেনা আবরার না, অন্য আবরার মনে হচ্ছে। আবরার ধীরে মাথা তুলল। তার গভীর লাল টকটকে মনিওয়ালা চোখ দুটোর দিকে তাকাতেই কোহলির বুক কেঁপে উঠল। সেই চোখ যেন আগুনও নয়, রাগও নয়, বরং এমন এক অচিন ভাষা যা বোঝার ক্ষমতা কোহলির আজ নেই। চোখ দুটো যেন প্রচণ্ড ঝড়ের পর অবশিষ্ট রক্তিম ধ্বংসস্তূপ, গভীর তীক্ষ্ণ আর অসহায়ভাবে কঠিন। কোহলি তাকিয়ে আছে, কিন্তু কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আবরারের এই চোখ যেন এক অপরিচিত মানুষ। একটু পরে আবরার খুব ধীরে ভারী গলায় বলল, জানো পাখি, আর 10টা বাচ্চার মতো আমারও স্বপ্ন ছিল। ভাবতাম বড় হয়ে আমি একজন ব্যবসায়ী হব। বাবা যেমন সৎ পথে উপার্জন করতেন, আমিও করব। কিন্তু সব চাওয়াই কি আর পূর্ণতা পায়? সব স্বপ্নই কি হাতের মুঠোয় আসে? আমার বাবা যদি অসৎ পথে উপার্জন করতেন, তাহলে বাবার অনেক টাকা থাকতো, অনেক ক্ষমতা থাকতো। কিন্তু না, বাবা একটা টাকাও অসৎ পথে উপার্জন করেনি। আবরারের কণ্ঠে হাহাকার মিশে গেল। তারপর আবরার হালকা দীর্ঘশ্বাস ফেলল। তার মুখে এমন এক বিষাদের ছাপ যা কোহলির বুকে হঠাৎই চাপা ব্যথায় ভরে দিল। আবরার খুব ধীরে বলল, এই নিয়ে মিসেস কামিনী খানের আর বাবার মাঝে অনেক ঝামেলা হতো। আনফর্চুনেটলি সেই কামিনী খান আমার মা। কোহলির সঙ্গে সঙ্গে তাকালো, চোখে গভীর প্রশ্ন। ব্যালকনি মুহূর্তেই ভারী হয়ে গেল। কোহলি শূন্য দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা এতটা ভাঙা ব্যথা নিয়ে নিজের ভেতরে এতদিন লুকিয়ে রেখেছিল। আবরার দূরে কোথাও তাকালো, তার চোখ যেন অতীতের অন্ধকারে ফিরে গেল। তখন আমার বয়স কতই বা ছিল, মাত্র স্কুলে ভর্তি হয়েছি, 6 বছর বয়স। ধীরে ধীরে এমনই চলতে লাগলো। বাবা সারাদিন বাইরে কাজ করে ক্লান্ত হয়ে ফিরতেন, কিন্তু ঘরে ফিরলেই সেই মহিলা মিসেস কামিনী চৌধুরী আর তার বাবার তাদের ঝগড়া, চিৎকার, জিনিসপত্র ভাঙচুর, ঘরটা যেন যুদ্ধক্ষেত্র। বাবা সবসময় চাইতেন আমাকে এসব থেকে দূরে রাখতে। তার চেষ্টা ছিল আমাকে শান্তিতে ঘুম পাড়ানোর, কিন্তু তবুও আমি জেগে যেতাম। আর যখন দেখতাম তাদের ঝগড়া, জিনিস ভাঙার শব্দ, চিৎকার, ভয়ে আমি নিজেকে গুটিয়ে নিতাম। কম্বলের নিচে মাথা লুকিয়ে রাখতাম। ভাবতাম শব্দগুলো থেমে যাবে, কিন্তু থামতো না। আবরার থেমে গেল, গিলে নিল একটা ভারী স্মৃতি। তারপর ভারী কণ্ঠে বলল, এভাবে চলতে থাকে কয়েক মাস ধরে। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি ওই মহিলা বাড়িতে একটা অচেনা মানুষ এনেছে। আমাকে দেখেই সে তাড়াহুড়া করে অন্য রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিত। আমি দরজায় ধাক্কা দিতাম, কান্না করতাম, মা মা বলে ডাকতাম, কিন্তু ওই মহিলার মন গলেনি। সে লিপ্ত হয় পরকীয়াতে। কোহলির বুক মোচড় দিয়ে উঠল। আবরার সামনে তাকালো, চোখের গভীরে এক অব্যক্ত অন্ধকার। যে লোকগুলো আসতো তারা ওই মহিলাকে অনেক টাকা দিত। আমি বুঝতাম না, তখন শুধু দেখতাম দরজা বন্ধ, আলো নিভে আর অচেনা মানুষের গলা। লোকগুলো চলে গেলে সে আমাকে রুম থেকে বের করত, কিন্তু কোলে নিত না, সান্ত্বনা দিত না, বরং ভয় দেখাতো। বলতো যদি আমি বাবাকে কিছু বলি তাহলে নাকি সে বাবাকে মেরে ফেলবে। আমিও ভয়ে চুপ থাকলাম। পাখি, পৃথিবীতে সবচেয়ে বড় লোভ হলো টাকার লোভ। এই লোভ মানুষকে এমন নিচে নামিয়ে দেয় যা তুমি কল্পনাও করতে পারবে না। আবরার ধীরে বলল, এভাবে চলতে থাকলো মাসের পর মাস। আমি তখন 7 বছরে পা দিলাম। একদিন বাবা হঠাৎ খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন। বাবা শরীরটা নাকি খুব খারাপ লাগছিল। বাবা ঘরে ঢুকেই সব দেখে ফেললেন। দরজা অল্প ফাঁক ছিল, আর বাবার মাথায় যেন আগুন ধরল। একজন মানুষ যে সবসময় সৎ পথে চলেছে, যে নিজের পরিবারকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সে যখন
নিজের ঘরে এই বিশ্বাসঘাতকতা দেখলো। বাবার মাথা ঠিক থাকা সম্ভব ছিল না পাখি। কি করবে কি বলবে সে বুঝে উঠতেই পারছিল না। যার সঙ্গে বিয়ে, যার কাছে সব বিশ্বাস, তারই এমন পতন। নিজের স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতার মধ্যে দেখে কোনো মানুষের মাথায় ঠান্ডা থাকে না পাখি। আমার বাবাও পারেনি। সেই দিনটাই ছিল আমার জীবনের প্রথম ঝড়। বাবা সেদিন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল পাখি। ওই মহিলা যে কাজগুলো করত সেগুলো যে কোনো মানুষকেই পাগল করে দিতে পারে। কোহলি নিঃশ্বাস আটকে শুনছিল। বাবা যখন রাগে ফুলদানিটা তুলল, ঠিক তখনই আরেকজন ঢুকে পড়ল ঘরে। মহিলার যমজ বোন আজমির দিওয়ানা। দুই বোনই দেখতে এতটাই একরকম ছিল যে ছোটবেলায় আমিও অনেক সময় বুঝে উঠতে পারতাম না কোনটা কে। বাবা কিছু বুঝে ওঠার আগেই আজমির দেওয়ানা পিছন থেকে বাবার উপর আঘাত করলো। এত দ্রুত, এত হঠাৎ যে বাবা দাঁড়াতেই পারলেন না। আমি তো তখন ছোট, মাত্র 7। চিৎকার করে দৌড়ে গেলাম। কামিনী খানের পা ধরে কাঁদতে লাগলাম, বাবাকে আর আঘাত নিষেধ করো প্লিজ। কিন্তু ওই মহিলা আমার অনুরোধ শুনল না, বরং উল্টো আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি পড়ে গেলাম, হাঁটু সরে গেল, কিন্তু তাও বাবাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। সেই দিন আমার পৃথিবীটা ভেঙে গেল। বাবা আমার চোখের সামনেই পড়ে রইলেন। আবরারের চোখ তখন অদ্ভুত নিস্তব্ধ। আমি তখন এতটা ছোট, কিছু বুঝতাম না, কিন্তু বাবাকে ওইভাবে পড়ে যেতে দেখে ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটাই যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। কি করব, কোথায় যাব কিছুই বুঝিনি। শুধু মনে হচ্ছিল আমাকে কিছু একটা করতে হবে। বাবাকে বাঁচাতে না পারলেও অন্তত নিজের ভেতরের আগুনটাকে থামাতে হবে। রাগে, ভয়ে, আতঙ্কে আমি হাতের কাছের জিনিসটা তুলে ফেলি আর কামিনী চৌধুরীর মাথায় আঘাত করি। আমার বয়স তখন 7। এই বয়সের একটা বাচ্চা এমন কিছু করবে তা আজমির দেওয়ানা কল্পনাও করতে পারেনি। সে থমকে যায়। কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘরটা নিঃশব্দ হয়ে যায়। তারপরই সে আমার দিকে এগিয়ে আসে, চোখে ঠান্ডা আগ্রাসন। তাই এক মুহূর্ত চিন্তা না করে দরজার দিকে ছুটি। পুরো গায়ে তখনও ওই মহিলার রক্ত লেগে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু দৌড় থামাইনি। বাড়ির সিঁড়ি পেরিয়ে, উঠান পেরিয়ে অন্ধকার গলিটা ধরে দৌড়াচ্ছিলাম শুধু বাঁচার জন্য। পেছন থেকে শুনতে পাচ্ছিলাম কামিনী চৌধুরীর চিৎকার, দাঁড়া তুই, কোথায় পালাচ্ছ? কিন্তু রাতের অন্ধকারে সে আমাকে হারিয়ে ফেলে। আমি অনেকক্ষণ দৌড়ে একটা জায়গায় থেমে যাই, আমাদের বাড়ির ঠিক পেছনের ঝোপের কাছে। শরীর কাঁপছিল, বুক ধড়ফড় করছিল। কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই সেখানেই লুকিয়ে বসে থাকি। ঠান্ডা জমিন, কাটা ঝোপ, পোকা আর মাকড়সার কামড়, কোনো কিছুই তখন আমাকে ভয় দেখাতে পারিনি। বাবাকে হারানোর ভয়টার পাশে সারা রাত সেই ঝোপে কাটিয়েছি। পোকামাকড় বারবার কামড়াচ্ছিল, হাত পা গলা সব ফুলে উঠছিল। ভোরের দিকে ঠান্ডায় থরথর করে কাঁপতে কাঁপতে চোখ মেলেছিলাম। দূর থেকে হঠাৎ সাইরেনের শব্দ ভেসে এলো। আমি পাতা সরিয়ে তাকাতেই দেখলাম আমাদের বাড়ির সামনে একটা পুলিশের গাড়ি থামলো। কয়েকজন পুলিশ নেমে দৌড়ে ভেতরে চলে গেল। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তারপর কয়েক মুহূর্তেই সেই দৃশ্য চোখে পড়ল। আজমির দেওয়ানা বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু সেই কান্না ছিল একেবারেই অভিনয়। আমি ছোট হলেও মানুষ চেনার ক্ষমতা তখনই জন্ম নিয়ে ফেলেছিল। আজমির দেওয়ান কাদো কাদো গলায় পুলিশকে বলছে, স্যার স্যার, আবরার ওই করেছে, আমার বোন আর তার স্বামী দুজনকে মেরে ফেলেছে ও। আবরার ধীরে ধীরে বলল, কথাগুলো শুনে মনে হলো মাথার উপর হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল। আমি স্তব্ধ হয়ে কেবল চেয়ে থাকলাম। এত বড় মিথ্যে, আর সেই মিথ্যের পেছনে লুকিয়ে তাদের অপরাধ, তাদের লোভ, তাদের নোংরা অতীত। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু চোখের ভেতরে তখন আর পানি ছিল না, ছিল শুধু আগুন। ভিতরে ভিতরে নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা জেগে উঠল।
আমি তোর প্রত্যেকটা অন্যায়ের বিচার করব। তুই আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছিস, কিন্তু আমি তোকে শান্তিতে থাকতে দেব না। মুহূর্তের জন্য মনে হলো যদি তখনই পুলিশের সামনে যাই, কিন্তু আমি জানতাম তারা আমাকে দোষী প্রমাণ করার জন্য সব কিছু সাজিয়ে রেখেছে। আমি বাচ্চা, কেউই আমার কথা বিশ্বাস করবে না। তারা চায় আমি ধরা পড়ি, যেন সত্য চিরতরে চাপা পড়ে যায়। তাই এক মুহূর্ত দাঁড়ালাম না আর, ঝোপ থেকে উঠে দাঁড়িয়ে রক্তে ভেজা জামাটা শরীরে লেগে থাকা অবস্থাতেই ধীরে ধীরে হাঁটতে লাগলাম। ঘর নেই, পরিবার নেই, কোথায় যাচ্ছি তাও জানি না, তবুও হাঁটছিলাম। কারণ এই হাঁটাটা ছিল শুধু পালানো না, বরং শক্ত হওয়ার প্রথম পদক্ষেপ। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমার ভেতরে দুটো আগুন জ্বলছে। একটা আগুন বাবাকে হারানোর বেদনায়, আর একটা আগুন প্রতিশোধের আগুন। আর অদ্ভুতভাবে আমার নিঃস্ব শরীরের মাঝেও সামান্য একটা তৃপ্তি ছিল। আমি অন্তত একজনকে থামাতে পেরেছি। যে বাবাকে ধ্বংস করেছিল সে আমার হাতেই শেষ হয়েছে, কিন্তু আরেকজন এখনো বেঁচে আছে। তাকে একবারে মারবো না, তিলে তিলে মারবো। আবরারের অতীতের ভারী কথাগুলো শেষ হতে না হতেই কোহলি হঠাৎ ফুঁপিয়ে উঠল। প্রথমে শুধু চোখের পানি, তারপর শব্দহীন কান্না আর শেষমেশ হেঁচকি। যেন বুকের ভেতর জমে থাকা সব যন্ত্রণা একসাথে বেরিয়ে আসছে। ওর কাঁপতে থাকা কাঁধ দেখতে দেখতে আবরার থেমে গেল। ক্ষতবিক্ষত অতীতের কথা বললেও এতক্ষণ তার চোখে জল ছিল না, কিন্তু কোহলির চোখ বেয়ে পড়ে যাওয়া 2 ফোঁটা অশ্রু আবরারের কঠিন মুখের কোণে আশ্চর্যভাবে এক টুকরো হাসি এনে দিল। একটা গভীর নরম অদ্ভুত হাসি, যেন কোহলির কান্নায় তাকে বুঝিয়ে দিল সে একনা ওর ব্যথা অন্য কেউ অনুভব করছে। কোহলি এবার হেঁচকে তুলে ফেলল। ওর মুখটা লাল হয়ে গেছে কান্নায়, আওয়াজটা ভাঙা। আর সেই দৃশ্য দেখে আবরার হঠাৎ একটানে কোহলিকে নিজের কোলে তুলে নিল। এক মুহূর্তেই কোহলি হালকা হয়ে উড়ে এলো আবরারের শক্ত বাহুর ভেতর। সে কোহলিকে উঁচু করে নিজের কোলে বসে নিল এমনভাবে যেন এতক্ষণ ধরে ঠিক এই জায়গাটাই খালি ছিল তার। কোহলি আর সামলাতে পারল না নিজেকে। ওর 2 হাতে যেন নিজের ইচ্ছাতে উঠে গিয়ে আবরারের গলায় জড়িয়ে গেল। তার কাঁধে মুখ গুজে কোহলি হেঁচকে তুলতে তুলতে বলল, আপনি এত কষ্টে ছিলেন, তাহলে আমাকে বলেননি কেন? আপনি কি আমাকে একটু ভরসা করেন না? আবরার দম আটকে শুনছিল। ওর চোখের কোণে কোহলির অশ্রু এখনো ঝুলে আছে, যেন প্রতিটা ফোঁটা তার বুকের উপর সরাসরি খসে পড়ছে। কোহলি আবরারের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার সারা শরীরটা কেঁপে উঠছে কান্নায়। আমাকে বললে তো আমি কখনোই আপনার সাথে এভাবে ব্যবহার করতাম না। আপনি এত ছোটবেলায় এত কষ্টে ছিলেন আমি জানতামই না। আবরারের বুকের ভেতর যেন কিছু গলে যেতে লাগলো। হে মেয়ে এত সহজে তাকে ব্যথাহীন করতে পারে, এটাই যেন তার জন্য বিস্ময়। কোহলি মাথা তুলে আবরারের দিকে তাকালো। তার চোখে ভয় নয়, ঘৃণা নয়, অপরিমেয় মায়া, দুঃখ আর একটু অপরাধবোধ মিশে থাকা স্নিগ্ধতা। আমি আর কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আমি আপনাকে অনেক আদর করব, খুব যত্ন করব, যেন আপনি আপনার অতীতটা ভুলে যেতে পারেন, যেন আর কখনো একা মনে না হয়। কথাগুলো বলে কোহলি আবার আবরারের বুকে মুখ গুজে দিল। আবরারের হাত ধীরে সুস্থে তার পিঠে রাখা কঠিন মানুষটির বুকের ভেতরে আজ অদ্ভুত শান্তির ঢেউ ওঠা নামা করছে। আবরার কোনো কথা বলল না, শুধু কোহলির চুলে হাত বোলাতে বোলাতে ধীরে নিঃশব্দে নিঃশ্বাসের মতো ফিসফিস করে বলল, পাখি, আমার জীবনে এতদিন কেউ ছিল না যাকে আমি বলতে পারতাম, কিন্তু এখন তুমি আছো, তোমাকে আমার সব বলতে পারবো। এরপর আবরার স্থির হয়ে বসে আছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু কোহলির হেঁচকে তোলা কান্নার শব্দ ভেসে আসছে। যেখানে কান্না করার কথা আবরারের, সেখানে কোহলি যেন ওর সব ব্যথা নিজের ভেতর টেনে নিচ্ছে। আবরার বিস্ময়ে তাকিয়ে থাকে কোহলির দিকে। মেয়েটা সত্যি কি এতটা ব্যথা অনুভব করছে তার জন্য? কান্নায় ভেজা মুখে কোহলির দুর্বলতা দেখা যাচ্ছে, কিন্তু তার কান্নাটায় যেন আবার আবরারের ভেতরের শক্তি হয়ে দাঁড়াচ্ছে। অদ্ভুত ব্যাপার, নিজের অতীতের কালো দাগগুলো মনে করে ও ব্যথা পেল ঠিকই, কিন্তু এখন এই মেয়ে যেভাবে কান্না করছে তা দেখে তার নিজের চোখের পানি যেন শুকিয়ে গেল। আবরার একটু চিন্তায় পড়ল, এই পাগলিটার কান্না থামাবে কীভাবে ও? কোনোদিন এ ধরনের নরম মুহূর্ত সামলাতে শেখেনি। কঠোরতা, প্রতিশোধ, মারপিট, খুন, এসবই তার জগৎ। মায়া, আদর, আবেগ, এগুলো যেন তার অভিধানে ছিলই না। কোহলি হেঁচকে আরও জোরে শোনা যাচ্ছে। ওর মাথা আবরারের বুকে লেগে আছে।
দুঃখে ভেজা সেই নিঃশ্বাস আবরারের বুকের ভাঁজে কাঁপছে। হঠাৎই আবরারের চোখে দুষ্টুমি ভরা এক ঝিলিক দেখা দিল। তারপর আবরার ঝুঁকে এলো, খুব ধীরে তার গলা নামালো গভীর নরম রুক্ষ এক স্বরে, যে স্বর কোহলির বুকের ধক ধক বন্ধ করে দিতে পারে। কোহলির কানের কাছে মুখে নিয়ে ফিসফিস করে বলল, মাই ফাকিং হোয়াইট রোজ, তুমি সত্যি আমাকে অনেক আদর করবে? কোহলি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই কথা সে একেবারে আশা করেনি, বিশেষ করে এমন মুহূর্তে যখন তার চোখ এখনো কান্নায় ভেজা আর গলা হেঁচকিতে কাঁপছে। ওর কান্না থেমে গেল ঠিক ওখানেই। ধীরে ধীরে মাথা তুলে আবরারের দিকে তাকালো, চোখ দুটো বড় হয়ে গেছে বিস্ময়ে। তারপরে রাগে কুঁচকে গেল ভ্রু, আর ফুলা নাকটা আরো গোল হয়ে উঠল। অসভ্য লোক, ইমোশনাল সময় কেউ এসব কথা বলে নাকি? কোহলি ফুঁসতে ফুঁসতে বলল। ওর নাকে রাগে হালকা পাটা ফুলে উঠেছে। এই দৃশ্যটা এমনই মায়াবী যে আবরারের ঠোঁটের কোণে আগোচরে একটা নরম হাসি ফুটে উঠল। তারপর আবরার ওর লাল টকটকে মনিওয়ালা চোখ দিয়ে কোহলির মায়াবী চেহারার দিকে তাকালো। কোহলিও তাকালো। দুইজনে কতক্ষণ তাকিয়ে থাকলো তা জানা নেই। তারপর আবরার কোহলির কপালে পড়ে থাকা এলোমেলো সাদা চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, প্রিয়র চেয়েও প্রিয় হোয়াইট রোজ, আমার অন্ধকার জীবনে তোমার আগমন ছিল পূর্ণিমার চাঁদের আলোর মতো। যখন দেখি তোমার মায়াভরা মুখটা, আমার নিঃশ্বাস থেমে যায়। নিজেকে আবারও নতুন করে জীবন দিতে ইচ্ছে হয়েছিল। তোমার ওই দুটো চোখ আমার জীবনে শেষ চোখ হতে চায়। তুমি আমার না চাইতেও তোমাকে আমি খুব করে চেয়ে ফেলেছি। খুব ভালোবাসি তোমায়, মাই ফাকিং হোয়াইট রোজ। তুমি ছাড়া আমি নিঃস্ব, মাই লিটল বার্ড। তোমাকে আমার লাগবে, অমৃত লাগবে। তুমি আমার জীবনের একমাত্র পবিত্র অস্তিত্ব, যাকে হারালে আমি আর নিজেকে সামলাতে পারবো না, শেষ হয়ে যাব। কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না। কোহলি অবাক হলো আবরারের এরকম কবিতা শুনে। কোহলিকে অবাক হতে দেখে আবরার কোহলির কপালে গাঢ় চুম্বন করে তারপর ফিসফিস করে বলল। কোহলি মুচকে হেসে কাপা কণ্ঠে বলল, যখন প্রথম আমার আপনার সাথে বিয়ে হলো তখন আমার উদ্দেশ্য ছিল আপনাকে মেরে ফেলা, কারণ আমি জানতাম আপনি আমার বাবাকে মেরেছেন। পরে জানতে পারলাম না, আপনি মারেননি, বরং আমার সব থেকে কাছের মানুষ এই কাজ করেছে। তারপর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তাকে মেরে ফেললাম নিজের হাতে। তাকে মারার পরে ভেবেছিলাম আর কখনোই জীবনে নতুন কোনো বসন্ত আসবে না, আর জীবনে ভালোবাসা আসবে না। কিন্তু না, আমার ভাবনা ভুল ছিল। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি মিস্টার ক্রিমিনাল হাজব্যান্ড। আপনাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। আপনি যেমনই হন, আমার আপনাকেই লাগবে। আপনার এই বুকে এখানে যে শান্তিটা পাই আমি, তার দুনিয়ার কোথাও পাই না। তাই আপনি যদি আমাকে ভালো না বাসেন, তবু আমি আপনার কাছেই থেকে যাব। শুধু বিনিময়ে আমাকে প্রতি রাতে আপনার এই বুকে ঘুমানোর পারমিশন দিবেন, ব্যাস, আর কিচ্ছু চাই না মিস্টার ক্রিমিনাল হাজব্যান্ড। কি দিবেন তো আপনার এই বুকে আমাকে জায়গা? কথাগুলো বলে কোহলি আবরারের মুখের দিকে বাচ্চা বাচ্চা ফেস করে তাকালো, উত্তরের অপেক্ষায়। কোহলি বাচ্চাদের মতো ফিস করে তাকিয়ে আছে, ভ্রু দুটো সামান্য কুচকে, চোখে এখনো কান্নার ছাপ, নাকটা লাল টকটকে হয়ে আছে। তাতে যেন আরো বেশি মায়াবী লাগছে কোহলিকে। এই চেহারাটা দেখেই আবরারের ভেতরটা কেমন করে উঠল, হৃদস্পন্দন কেঁপে উঠল, আর সাথে কোহলিকে অস্বাভাবিক রকম ভালো। আবরার মনে মনে ভাবলো, একজন মানুষ এতটা সুন্দর কিভাবে হতে পারে, যে কিনা ওর মতো পাথরের মনেও গলিয়ে দিতে পারে। আবরার ধীরে কোহলির কপালের সাথে নিজের কপাল ঠেকালো। কণ্ঠটা তখন আর কঠিন নেই, বরং নরম গভীর কণ্ঠে বলল, তুমি আমার হৃদয়ের মহারানী। তোমার জায়গাটা সব সময় আমার মনের ভেতরেই থাকবে, এটা জেনে রেখো। তোমাকে ছাড়া আমাকে কল্পনাই করা যায় না। জানো তুমি কত বড় অপরাধ করেছো? তুমি আমার মতো একজন পাষণ্ড মানুষের হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছো, যাকে দেখে পুরো কানাডা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত মানুষ ভয় পায়। কথা বলার সময় শ্বাস আটকে রাখে, সেই মানুষটাকে তুমি বদলে দিয়েছো, তোমার জন্য বেপরোয়া করে দিয়েছো। এই অপরাধের শাস্তি একটাই, তোমাকে সারা জীবন আমার কাছেই থাকতে হবে, আমার পাশে, আমার জীবনের অংশ হয়ে। কোহলি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আবরারের কথাগুলোতে ভয় নেই, আছে অধিকার আর গভীর বিশ্বাসের দাবি।
কোহলি মুচকি হেসে বলল, এরকম সুখের শান্তি আবার হয় নাকি? আমার তো জানা ছিল না ক্রিমিনাল হাজবেন্ড। আপনি যদি আমাকে এভাবে সুখের শাস্তি দেন তাহলে আমি বিনা দ্বিধায় মেনে নিব। আবরার এক চিলতে হাসলো। তারপর হঠাৎ করে কোহলিকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। কোহলি টাল সামলাতে না পেরে আবরারের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে এভাবে হঠাৎ উঠলেন কেন? বলে তো উঠবেন। আবরার রুমের দিকে যেতে যেতে বলল, বউকে আদর করতে মন চাইছে তাই না, আর কথা বলার সময় পাইনি। কোহলি হঠাৎ লজ্জায় আড়ষ্ট হয়ে আবরারের বুকে মুখ গুছল। তা দেখে আবরার বলল, আচ্ছা বউ, এত এত আদর করার পরেও যদি এত লজ্জা থাকে তাহলে আমাকে বলে দাও প্লিজ, তোমার ফাইনাল লজ্জা কিভাবে ভাঙবো। লজ্জা না দিয়ে যদি লজ্জা পাও তাহলে আমি সারাদিন বেশি বেশি লজ্জা দিব তোমাকে, কারণ তাতে লজিক থাকবে লজ্জা পাওয়ার। এখন তো লজিক নেই লজ্জা পাওয়ার। এতক্ষণে রুমে পৌঁছে কোহলিকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও কোহলির উপরে শুয়ে গলায় মুখ গুজে আবরারের ভার নিঃশ্বাসে কোহলির ছোট্ট বদনখানা বারংবার কেঁপে উঠতে থাকে। তবু কোহলি দাঁতে দাঁত চেপে ফিসফিস কণ্ঠে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।